আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা দারুণ রোমাঞ্চকর যাত্রা শুরু করতে যাচ্ছি। ভেবে দেখুন তো, প্রাচীন ভারতের সেই ভারী রূপার মুদ্রা থেকে শুরু করে আজকের এই কাগজের নোট, আর এখন তো সেটাও প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই না? এই পুরো বিবর্তনটা ঠিক কিভাবে হলো, সেটাই আজ আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করব। শুরুতেই চলুন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে একটু ভাবি। এক টুকরো সাধারণ ধাতুর মধ্যে এমন কী জাদু থাকে যা আস্ত একটা সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতা রাখে? একটু ভেবে দেখলে বুঝবেন, মুদ্রা বা টাকা কিন্তু শুধু কেনাকাটা করার কোনো মাধ্যম নয়, বরং এটা মানব সভ্যতার অন্যতম বড় একটা ভিত্তি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে রুপি শব্দটা, এর শিকড় কিন্তু লুকিয়ে আছে প্রাচীন সংস্কৃতিতে। চাণক্যের সে বিখ্যাত অর্থশাস্ত্রে রূপীয় শব্দটির উল্লেখ পাওয়া যায়। এর মানে হল ছাঁচে ঢালা রূপা, বা এমন কোনো বস্তু যার উপর কোনো ছবি বা সিলমোহর মারা আছে। বলতে পারেন ঠিক এখান থেকেই কিন্তু আমাদের আজকের মুদ্রার ধারণার একদম শুরু। প্রথম পর্ব, মুদ্রার জন্ম। এবার আমরা একটু ইতিহাসের পাতা উল্টে মুদ্রার একদম জন্মলগ্নে ফিরে যাব, যখন ভারতীয় উপমহাদেশে কেবল জিনিসপত্রের আদান প্রদান, মানে সেই বার্টার সিস্টেমের দিন প্রায় শেষ হয়ে আসছিল। সময়টা খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা সপ্তম শতাব্দীর দিককার। সেই সময় ভারতে ছোট ছোট বিভিন্ন আঞ্চলিক জনপদ গড়ে উঠতে শুরু করে। আর এই জনপদগুলোর বিস্তার এবং ধীরে ধীরে গড়ে ওঠা নগরায়নেই কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো ধাতব মুদ্রা তৈরির একটা বিশাল প্রয়োজনীয়তা তৈরি করে দেয়। এই মুদ্রার বিবর্তনে ইন্দোগ্রিকদের অবদানটা কিন্তু ছিল একদম গেম চেঞ্জার। বিশ্বাস করবেন কিনা জানি না, তারাই প্রথম মুদ্রায় শাসকদের নাম আর ছবি খোদাই করার চল শুরু করেছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের বিখ্যাত শাসক প্রথম মেনান্ডার, তিনি তো ধাতব মুদ্রাকে আক্ষরিক অর্থেই নিজের প্রচারণার হাতিয়ার বানিয়ে ফেলেছিলেন। তাদের মুদ্রার সেই নিখুঁত শিল্পগুণ আর গ্রিক শিলালিপিগুলো ছিল সত্যিই দেখার মতো। দ্বিতীয় পর্ব, শেরশাহ সূরির রুপিয়া। চলুন এবার ষোড়শ শতাব্দীর এমন একটা সময় যাই যা আমাদের আধুনিক মুদ্রার ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছিল। এই যে অসাধারণ দূরদর্শী শাসক শের শাহ সুরিকে আমরা দেখতে পাচ্ছি, তার ব্যাপারে একটা অবাক করা তথ্য দিই। জানেন কি, তিনি মাত্র ৫ বছর ক্ষমতায় ছিলেন, আর এইটুকু সময়ের মধ্যেই তিনি ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে একদম খোল নলচে বদলে দিয়েছিলেন। ১৭৮। এই সংখ্যাটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। শেরশাহ সূরি ঠিক ১৭৮ গ্রেন ওজনের একটি নির্দিষ্ট এবং মানসম্মত রূপার মুদ্রা তৈরি করেছিলেন। আর সবচেয়ে বড় কথা হল, তিনিই প্রথম আনুষ্ঠানিকভাবে এই মুদ্রার নাম দিয়েছিলেন রুপিয়া। তৃতীয় পর্ব, ব্রিটিশদের অভিন্ন মুদ্রা ব্যবস্থা এবং কাগজের নোট। এবার আমরা একটু ঔপনিবেশিক যুগে উঁকি দেব। ভারতে ব্রিটিশদের একদম প্রথম দিককার বসতিগুলোতে মুদ্রা ব্যবস্থা যে কতটা অগোছালো ছিল তা শুনলে সত্যি অবাক হতে হয়। যেমন ধরুন, বম্বে প্রেসিডেন্সিতে তারা সোনার ক্যারোলিনা, রূপার অ্যাঙ্গলিনা, তামার কুপারুন আর টিনের মুদ্রার টিনি ব্যবহার করত। মানে রীতিমতো একটা জগাখিচুড়ি অবস্থা। এরপরই মূলত সারা দেশ জুড়ে একটা অভিন্ন ব্যবস্থা নিয়ে আসার চিন্তাভাবনা শুরু হয়। ১৮৩৫ সালের কয়েনেজ অ্যাক্ট পুরো ভারতে মুদ্রার একটা নির্দিষ্ট অভিন্ন ব্যবস্থা চালু করে। এরপর একটা রীতি দাঁড়িয়ে যায়, যেখানে ধারাবাহিকভাবে চতুর্থ উইলিয়াম, রানী ভিক্টোরিয়া, সপ্তম এডওয়ার্ড এবং পঞ্চম জর্জের মতো ব্রিটিশ রাজপরিবারের সদস্যের মুখছবি আমাদের দেশের মুদ্রায় জায়গা পেতে শুরু করে। আচ্ছা, এখানকার সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং বিষয়টা হল ১৯১১ সালের একটা ঘটনা। পঞ্চম জর্জের মুদ্রায় তার চেনের ভেতর একটা হাতির ছবি ছিল, কিন্তু খোদাইয়ের কাজ এতটাই জঘন্য হয়েছিল যে হাতিটাকে দেখতে হুবহু একটা শূকরের মতো লাগছিল। মানুষজন এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়, আর এই কুখ্যাত পিগরূপী তখন বাধ্য হয়েই খুব দ্রুত বাজার থেকে তুলে নিয়ে নতুন করে নকশা করতে হয়েছিল। বিশ্বযুদ্ধগুলো কিভাবে রুপির চেহারা পাল্টে দিয়েছিল তা ভাবলে আজও অবাক লাগে। প্রথম বিশ্বযুদ্ধের সময় হঠাৎ করেই রূপার তীব্র সংকট দেখা দেয়, আর তখনই বাধ্য হয়ে ১ এবং ২.৫ টাকার কাগজের নোট চালু করতে হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো খাঁটি রূপা ব্যবহার করাই বন্ধ হয়ে যায়। তার বদলে আসে কোয়াটার্নারি সিলভার অ্যালয়, আর সবশেষে ১৯৪৭ সালে আসে নিকেলের মুদ্রা। ৪ নম্বর পর্ব, প্রজাতন্ত্র ও দশমিকীকরণ। চলুন
এবার আমরা সোজা স্বাধীনতার পরের যুগে চলে যাই। এই চার্টটা দেখলেই বুঝবেন স্বাধীন ভারতের শুরুর দিকে দৈনন্দিন কেনাকাটার হিসাব নিকাশ কতটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো জটিল ছিল। একটু হিসাব করুন তো, ১ টাকা সমান ১৬ আনা, আবার ১ আনা মানে ৪ পয়সা, আর ১ পয়সা সমান ৩ পাই। তার মানে ১ টাকা হতে মোট ১৯২ পাই লাগত। সাধারণ মানুষের প্রতিদিনের বাজারের হিসাবের জন্য এই ভগ্নাংশ নির্ভর ব্যবস্থাকে যে একটা গাণিতিক আপগ্রেড দেওয়া কতটা জরুরি ছিল সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। ঠিক এই মাথা খারাপ করার জটিলতা দূর করতেই ১৯৫৭ সালে ডেসিমাল বা দশমিক পদ্ধতির প্রচলন করা হয়। ৬৪ পয়সার বদলে ১ টাকার সমান হয়ে গেল ১০৯ পয়সা। ব্যাস, এই একটা পদ্ধতি পুরো দেশের মানুষের মানি ব্যাগে হিসাবের এক দারুণ সহজ নিয়ম নিয়ে এলো। অবশ্য ১৯৬৪ সালের পর থেকে ওই নয়া শব্দটা বাদ দিয়ে শুধু পয়সা বলা শুরু হয়। পঞ্চম ও শেষ পর্ব, আধুনিক অর্থনৈতিক ধাক্কা। আসুন এবার আমরা একদম আধুনিক যুগের দিকে এগোই। সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে আমরা ১৯৬৬ এবং ১৯৯১ সালের দুটো বড় অর্থনৈতিক সংকটের কথা জানতে পারি। ১৯৬৬ সালে বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া, খরা এবং যুদ্ধের মতো ভয়াবহ কারণে, আর এরপর ১৯৯১ সালে ব্যাপক মূল্যস্ফীতি ও লেনদেনের ভারসাম্যহীনতার কারণে রুপির মান অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এর ক্রয়ক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে আনতে বাধ্য হয়েছিল সরকার। আর একেবারে হালে মানে ২০১৬ সালে হুট করেই ৫০০ আর ১,০০০ টাকার নোট বাতিল বা ডিমনিটাইজেশনের কথা তো আমাদের সবারই মনে আছে। এরপর ২০২৩ সালে বাজারে ব্যবহার কমে যাওয়ার কারণে ২,০০০ টাকার নোটও তুলে নেওয়া হয়। এই ঘটনাগুলো কিন্তু বিশাল একটা অর্থনৈতিক ধাক্কা ছিল, যা সাধারণ মানুষের ক্যাশ টাকা জমানোর চিরাচরিত অভ্যাসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। প্রাচীনকালের সেই ভারী রূপার মুদ্রা থেকে শুরু করে আজকের কাগজের নোট, এই দীর্ঘ আর রোমাঞ্চকর যাত্রার শেষে এসে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি। বাজার থেকে যখন কাগজের নোট ধীরে ধীরে প্রায় গায়েবই হয়ে যাচ্ছে, তখন রুপির ভবিষ্যৎ রূপটা আসলে কী হবে? পুরোটাই কি তাহলে ডিজিটাল মুদ্রা পরিণত হবে? এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।